আমাদের আজকের নিবেদন বাণী রায়ের কাহিনী আবার রাসমণি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM। শুরু হচ্ছে বাণী রায়ের কাহিনী আবার রাসমণি। আমার নাম রুবি। আপনারা অনেকেই আমার ইতিহাস জানেন। আমি মা বাবার একমাত্র মেয়ে, একজন রক্তচোষা ঝিয়ের হাতে পড়েছিলাম, যাকে ইংরেজিতে ভ্যাম্পায়ার ওমেন বলা হয়। সেই ঝিটা 18 নম্বর শ্যামাচরণ দে স্ট্রিটে সর্বপ্রথম হানা দিয়েছিল আমি যখন কলেজে ঢুকেছি। তার হাত থেকে রক্ষা পেয়েছিলাম অতি কষ্টে। তারপর গেলাম হাজারিবাগ রোডে 4 বছর পরে। সেখানেও বেনেগিন্নির ঝি সেজে রাসমণি রক্ত চুষতে এসেছিল। দ্বিতীয়বার রাসমণির হাত থেকে প্রাণটা আমার বাঁচল, কিন্তু মন কালো করে এক বাজ পাখি ভয় পাখনা মেলে জেগে থাকে। রাসমণি এখনো বেঁচে আছে। হাজারিবাগ রোড থেকে সেবার কলকাতায় ফিরে গোটা 3টি মাস বিছানায় পড়েছিলাম। এক রাত্রে শয়তানি রাসমণির আক্রমণে জীবন রক্ষা পেলেও শরীর ভেঙে পড়েছিল। ক্রমাগত ভয় পেয়ে পেয়ে দেহপাত হয়ে গিয়েছিল। বাবা ডাক্তার লাগিয়ে হাত জোর করে বললেন, ডাক্তারবাবু যা যা বলবেন সবই করা হবে, শুধু হাওয়া বদল বাদে, ওটি চলবে না। প্রায় 1 বছর লাগলো আমার সুস্থ হয়ে উঠতে। রাত্রে কেঁপে কেঁপে উঠতাম, ঘুম হতো না, খেতে পারতাম না। অনেক চিকিৎসা শুশ্রূষার পরে আমার দেহ মন স্বাভাবিক হলো। এর মধ্যে সুশান্ত লেখাপড়া শেষ করে চাকরি নিয়েছে, কেতকী বিএ পাশ করেছে, বিটি পড়ছে। খুড়তুতো ভাই মুকুল আর মনীষ দুজনেই বিদেশ চলে গেছে, একজন ডাক্তারি পড়তে আর অন্যজন ইঞ্জিনিয়ারিং। আমার সবচেয়ে ছোট্ট ভাই শোভন বিজ্ঞান নিয়ে পড়ে চলেছে। আর আমি রাসমণির ঘটনায় আমি 2 বার পড়াই ভাঙ দেওয়াতে বেশ দেরি করে এমএ পাশ করেছি। মনে জোর এনে লেখাপড়াটা আমার শেষ করতে হয়েছিল। শ্যামাচরণ দে স্ট্রিট ছেড়ে আমরা বালিগঞ্জে রাসমণির ঘটনার পরেই চলে এসেছিলাম। এখন আমরা কলকাতার বাসিন্দাই হয়ে গেছি। দেশ থেকে অবশ্য নিয়মিত টাকা কড়ি আসে জমিদারি থেকে, সেখানে কাকা কাকিমা দেখাশোনায় আছেন। প্রথমে ইউনিভার্সিটি যেতাম ভয়ে ভয়ে, বাড়ির গাড়িতে সরকার মশাই পৌঁছে দিতেন রোজ রোজ। তারপর ভয় কমে গেলে শেষের বছরটা একাই যাতায়াত করতাম। ক্রমে ক্রমে জীবনে সাহস ও উৎসাহ ফিরে এলো আবার। দেখলাম পৃথিবী কত উজ্জ্বল, সকলে কি আনন্দে ঘুরে ফিরে বেড়াচ্ছে স্বাধীনভাবে। আমার মতো একটা ভয়ের তাড়া খেয়ে কেউ পালিয়ে পালিয়ে বেঁচে নেই। কলেজ স্ট্রিটের দোকানগুলোতে কত আনন্দ, কত উৎসব। ছেলে মেয়ে নদীর স্রোতের মতো ভেসেই চলেছে আনন্দের টানে। চারিদিকে জীবনে উৎসাহ। কবে আমার কি ঘটেছিল, একটা ঘৃণ্য রক্তচোষা স্ত্রীলোক আমার রক্ত চুষে খাওয়ার আশায় দুবার যে আমার পিছু নিয়েছিল, সে কথা কি মনে করে বসে থাকতে হবে ঘরে দৌড় দিয়ে খিল লাগিয়ে? সে তো ব্যর্থ হয়েছেই। আর কেন, এতদিনে মরেই গেছে রাসমণি। সুশান্ত গুলি ছুঁড়েছিল ওর দিকে, ওর পায়ের গোড়ালি ঘেঁষে লেগেও তো ছিল সেটা। রক্তের দাগও ছিল পথের খানিক দূর পর্যন্ত। নির্ঘাত সেই গুলি খেয়েই মরে গেছে ও। শেষে কলকাতার এক কলেজে কাজ নিলাম। জীবনটা বেশ চমৎকার কেটে যেতে লাগলো। পৃথিবীর কোথাও যে ভয় থাকতে পারে ভুলেই গেলাম। সেবার শীতের ছুটি, এমন সময়ে এক সাহিত্য সম্মেলনে হঠাৎ ডেলিগেট হয়ে গেলাম। দেশ বিদেশ দেখবার ইচ্ছা চিরদিনই ছিল। মধ্যে ভয়ের তাড়া খেয়ে স্বচ্ছন্দে কোথাও যেতে পারতাম না, কিন্তু সে তো বহুদিন আগের কথা। এমএ পাশ করে স্বাধীন চাকরি নিয়ে আমার যেন সাহসটা ফিরে এলো। দিব্যি নিজের মতন কাজকর্ম করছি, অতগুলো টাকা মাসে মাসে হাতে পাচ্ছি। ফলে জীবনের সব সুপ্ত শখগুলো এইবার মাথা তুলল। এখানে ওখানে বেড়াতে যেতে শুরু করলাম নিজের পয়সায়। সরকার মশাই এখন অতিশয় বুড়ো হয়ে দেশে চলে গিয়েছেন। যাবার আগে আমাকে একটি উপদেশ দিয়ে গিয়েছেন, রবি মা, সাবধানের বিনাশ নেই। তাই সাবধান হতে ভুলতাম না প্রায়। কিন্তু হাসি পেত আমার পূর্ণ জীবনের ভয়ের স্মৃতি মনে পড়ে। যাই হোক,
দল বেঁধে আমরা 4 জন অধ্যাপিকা রওনা হলাম দক্ষিণ ভারতে সাহিত্য সম্মেলনের ডেলিগেট হয়ে। আগে এদিকে কখনো আসিনি, তাই আশেপাশে যতটা পারি দেখে নেব স্থির করেই গেলাম। প্রথম 3 দিন সম্মেলন চলল বড় শহরে। আমরা খুবই ব্যস্ত রইলাম এই 3টে দিন। এরপর ডেলিগেটের ক্যাম্প বন্ধ হওয়ায় আমরা একটা ছোট্টখাট্টো হোটেল খুঁজে নিলাম। ঠিক হলো যে এখানে কয়েকদিন থেকে শহরটা দেখে নেব, তারপর পাশের শহরগুলোও যতটা পারি দেখব। তো বন্ধুরা বলল, ভালো হোটেল পেতে হলে আগে থেকে ব্যবস্থা করে রাখতে হয়, সেটা যখন করে ওঠা হয়নি তখন যা পেয়েছি এতেই থাকতে হবে। ছোট্ট গলির মধ্যে একটা দোতলা বাড়ি, পাশে খানিকটা দূরে শহরের যত আবর্জনা ঢালা হচ্ছে। বাড়িটার মধ্যে চারিদিক অবশ্য যথাসাধ্য পরিষ্কার করে রাখা হয়েছে। সামনে ছোট্ট এক ফালি লনও আছে। একটা ঘর পেলাম। 3 জনের মতন যোগ্য ঘরে আরেকটি চৌকি ঢুকিয়ে তাকে 4 জনের মতো করে দিয়েছে। পুরো নিরামিষ হোটেল, দক্ষিণ ভারতের সাধারণ চটি শ্রেণীর হোটেলগুলোর মতোই। সাদা কাপড় পাতা একটা টেবিল এবং 2খানা শক্ত চেয়ার ঘরে ছিল। আমরা ঠিক করলাম কোনো মতে কটা দিন এখানেই খাওয়ার আনিয়ে খেয়ে কাটিয়ে দেব। মোটামুটি একটা আস্তানা ঠিক করে শান্তি হলো। গলিটা বড্ড ছোট, এই যা অসুবিধা। পাড়াটাও আর একটু পরিষ্কার হলে ভালো হতো। গলির শেষে খানিকটা খোলা জায়গা, আবর্জনা ফেলে ভরিয়ে রাখা। নিশ্চয়ই ময়লা ফেলার গাড়ি কোনো এক সময়ে এগুলো নিয়ে যায়। জায়গাটার ওপাশ দিয়ে সরু পায়ে চলা রাস্তাটা কোথায় যে গেছে কে জানে। আমরা শহরটা দেখবার আশায় গলি ছেড়ে অপেক্ষাকৃত বড় রাস্তায় এলাম। এখানে ঘোড়ার গাড়ি পাওয়া যায়। একখানা গাড়ি ভাড়া করে আমরা ঘুরতে বেরোলাম। শহরটা মন্দ নয়, কিন্তু বড় নির্জন। সাহিত্য সম্মেলনটা এখানে বসবার একমাত্র কারণ এখানকার রাজা প্রচুর অর্থ দিয়েছেন সাহায্য গল্পে। আর একদল লোক আছে হুজুগে, তারা দক্ষিণ ভারত দেখবার লোভে এখানে সভা করতে রাজি হয়েছে। নইলে দল বেঁধে আসার মতন এই জায়গাটা আদতেও নয়। যাই হোক, এসেই যখন পড়েছি তখন ভালো করে বেরিয়েই ফিরব। একটা জিনিস লক্ষ্য করলাম, জায়গাটা গুচ্ছের ভিখিরিতে ভরা। এখানে তো ভিখিরি কেন? কথাটা জিজ্ঞাসা করল নন্দা, আমাদের ইংরেজি অধ্যাপিকা। এই সমস্ত জায়গায় লোকেরা বড় গরিব, খেতে পায় না, তাই ভিক্ষে করে বেড়ায়। বাংলার অধ্যাপিকা মীরা উত্তর দিল। রেবা সোমকে আমরা ঠাট্টা করে ভীম ভবানী বলতাম, কারণ কলেজে সে দেহচর্চার ভার পেয়েছিল। এবারে সেই রেবা বলে উঠল, একবার আমি এখানে বসলে লোকগুলোকে কাজ করাতাম, ভিক্ষে করে বেড়ানো চলতো না। তুমি বসে যাও এখানে ভীম ভবানী, একটা ভালো মতন সার্কাসের দল খোলো, বুকে হাতি তোলো, পিঠে লোহা ভাঙো। পারি না নাকি আমি? বুকে হাতে তুলতে না পারলেও আমি দাঁত দিয়ে কতটা ওজন তুলছি আজকাল দেখছো না? একটু একটু করে অভ্যাস করছি, ধীরে ধীরে সমস্তটা হবে। কেবল মেয়েদের ড্রিল আর খেলা নিয়ে থাকলে আমার চলবে না, নিজের শরীর গঠনেও মন দিতে হবে বই কি। আর বাঙালি মেয়েদের বদনাম আছে, তারা দুর্বল। আমি দেখিয়ে দেব, শরীরের বলে ভীম ভবানী না হতে পারলেও দাঁতের জোরে পারবো। পাতলা চিপচিপে ফিজিক্যাল ইনস্ট্রাক্ট্রেস রেবা এক সারি ঝকঝকে দাঁত দেখিয়ে হেসে উঠল। ছেলেবেলা থেকেই রেবার দাঁতে ভয়ানক জোর, তাই সে সারাদিন দাঁতের তোয়াজ নিয়েই থাকে। সকালে উঠেই আর কিছু হোক না হোক দাঁত মাজবার গরম জল চাই। হীরের মতো ঝকঝকে দাঁত রেবার, আর সে দাঁতের ধারও ঠিক হীরের মতোই। অনেক দিন সে আমাদের কাছে দাঁতের কত জোর হতে পারে সেটা দেখিয়ে অবাক করে দিয়েছে। দাঁত নিয়ে রেবার মাতামাতি দেখে আমরা অবশ্য যথেষ্ট হাসি ঠাট্টা করেছি। হাতে পায়ে জোর হয়, মানুষের শরীরে শক্তি হয়, কিন্তু দাঁত কি করে শক্ত সমর্থ হলেই বা অমন স্থান নিতে পারে? রেবাকে দেখে সাধারণ বাঙালি ঘরের ছোট্টখাট্ট একটা মেয়ে বলেই মনে হয়, যেমনটি আমরা পথে ঘাটে রোজই পেয়ে থাকি। দাঁতের শক্তির জন্যই আমরা তাকে ভীম ভবানী বলতাম। শহরটা মোটামুটি দেখে নিয়ে আমরা এলাম চটিটাই ফিরে। বলে কয়ে ঘরে খাওয়ার পাওয়া গেল। কানা উঁচু পিতলের থালায় ধোসা, ইডলি, চাটনি, বাটিতে সাম্বার, রসম, দই বড়া, আর একটা করে অমৃতি। যাই হোক, আমাদের মাছ ভাত খাওয়া মুখে নতুন ধরনের খাদ্য খারাপ লাগলেও নতুনত্বের আশায় আমরা চুপচাপ সব খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে সকলে একটু ঘুমিয়ে নিলাম।
কয়েকদিন যাবৎ অতিরিক্ত ঘোরাঘুরি হওয়াতে সকলেই বেশ ক্লান্ত ছিলাম। ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে শাড়ি বদলে নিতে নিতে ঘরে বিকেলের খাবার দিয়ে গেল, কফি আর পকোড়া। কফির পরে ঠিক হলো স্টেশনে গিয়ে ট্রেন দেখে সিট রিজার্ভ করা হবে 7 দিন পর। আর এই 7 দিনে এই শহরটাকে কেন্দ্র করে বাসে করে পাশের শহরগুলো দেখে নেব। বাসের ভাড়াও সস্তা, যাতায়াতের অসুবিধে নেই, আমাদের কুলিয়ে যাবে। প্রোগ্রাম ঠিক হওয়ার পরে সকলেই শান্তি পেলাম। নন্দা একটা দোকানে জামা কাপড় দেখে এসেছে, সে সেখানে যেতে চাইল। আমিও ঠিক করলাম কেতকীর জন্য একটা জামা কিনব। অন্য দুজন গোবিন্দজির মন্দিরে আরতি দেখতে চায়। ঠিক হলো ওদের মন্দিরে নামিয়ে কাপড় চোপড় কিনে আমরা মন্দিরেই ফিরে আসব। গাড়ি করে গেলাম বেরিয়ে। রেবা আর মীরাকে মন্দিরে নামিয়ে নন্দার সঙ্গে কাপড়ের দোকানে গেলাম। একটা কিনতে 10টা কিনে ফেলা হলো, ফলে খুবই দেরি হয়ে গেল। নন্দা বলল, ওরা যা ছুটে আছে, একসঙ্গে বসে আরতি দেখব, প্রসাদ খাবো কথা ছিল, এতক্ষণে খেপে গিয়েছে নিশ্চয়ই। আরতি না দেখি ঠাকুর দেখেছি তো। আহা, কি বা প্রসাদ, শুকনো নারকেলের টুকরো আর কিশমিশ। তার চেয়ে চল না কিছু ভালো মিষ্টি কিনে নিয়ে যায় বাজার থেকে, ওরা মিষ্টি পেলে রাগ ভুলে যাবে। যা ব্যবস্থা দেখছি খাবারের হোটেলে। অনেক মিষ্টি কিনে আমরা মন্দিরে গেলাম। তখন আরতির ভিড় নেই, এখানে ওখানে ছড়িয়ে আছে লোকজনেরা, বেশিরভাগই মাদ্রাজি লোক। তারা কেমন শক্ত শক্ত অক্ষরে কথা বলে জটলা করছে। অবশ্য 2-4 জন টুরিস্টও আছে। রাত্রি তখন প্রায় 8টা। শহরের বড় রাস্তার উপর মন্দিরটা হলেও পাশের সরু গলিপথেও আর একটা বড় ফটক। এই শহরটার বিশেষত্ব এর সরু সরু গলিগুলো। দক্ষিণ ভারতের পথঘাট বড় বড় চওড়া, ঝরঝরে পরিষ্কার, কিন্তু এই শহরটাই সবই উৎকট। গলিগুলোর মধ্যে ভাঙাচোরা বস্তি বাড়িও দেখা যাচ্ছে। ইচ্ছা করলে শত শত চোর ডাকাত খুনে লুকিয়ে থাকতে পারে, হয়তোবা থাকেও। দেখার জিনিসও বেশি নেই। গোবিন্দজির মন্দির তার মধ্যে একটা বস্তু। এখানে নাকি কঠিন কঠিন রোগের ওষুধ মিলে যায়, সেই জন্যে নানা জায়গা থেকে লোকজন ধর্ণা দিতে আসে। মন্দির চত্বর ভরে গেছে রোগী আর ভিখিরির দলে। অনেক ধরনের রোগী আছে। ছোঁয়াচে রোগ যাদের, তাদের স্থান পাশের গলির মধ্যে। গোবিন্দজিকে ওখান থেকেও দেখা যায়। রেবা আর মীরাকে সামনে কোথাও দেখলাম না, কাজেই ওদের খুঁজতে বেশ বেগ পেতে হয়েছিল। নন্দা বলল, আচ্ছা, চলে যায়নি তো আমাদের দেরি দেখে? কিন্তু কথা ছিল তো আমাদের যত দেরি হোক ওরা অপেক্ষা করবে। নতুন শহরে সন্ধ্যার পরে দল বেঁধে না গেলে বিপদ ঘটতে পারে। রাস্তাঘাটের যা ছিঁড়ি, বিপদ না হই বা যায় কোথায়? একদিন তো কিছুই দেখা হয়নি, আমরা সভা আর বক্তৃতা নিয়েই ছিলাম। এখন শহর দেখতে বেরিয়ে রীতিমতো থান্ডারস্ট্রাক। এমন একটা জায়গায় কেউ আসে? কোনো মতে পাশের দুটো শহর আর পাহাড়টা দেখে নিয়ে পালাতে পারলেই বাঁচি বাবা। দক্ষিণ ভারতে কত ভালো জায়গা আছে, অবশেষে কিনা এলাম এখানে। দেখাশোনা পয়সায় কুলোনোও চাইতো নাকি? গোবিন্দজির মন্দিরে শুনে বিনি পয়সায় থাকতে দেয়, খেতে দেয়। তেমন তেমন বিপদে যদি পড়ি তো এসে এখানেই আস্তানা গেড়ে বসা যাবে। কিন্তু ওরা কোথায় গেল বলতো? রেবা আবার যা রাগী। আচ্ছা, দেরি দেখে চটে চলে গেল না তো? ওর ভয় ডর নেই, মীরাকে টেনে নিয়ে গেছে বোধহয়। আবার রাগের মাথায় আমাদের উপর দাঁতের জোরের পরখ না করে। আমরা হাসতে হাসতে কিন্তু একটু চিন্তিতভাবে প্রকাণ্ড মন্দিরটার চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলাম। একজন পূজারী শ্রেণীর ব্রাহ্মণ আসছিলেন এধারে। আমাদের এমন করে খুঁজতে দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? ছেলেপুলে হারিয়েছে নাকি? এখানে লোকেরা ভাঙা ভাঙা ইংরাজি বলতেও পারে, বুঝতেও পারে, অথচ হিন্দি জানে না। আমরাও ইংরাজি বোঝাবার জন্য থেমে থেমে বলে কাজ চালালাম। সব শুনে পূজারী বললেন, কিছুদিন হলো মন্দির থেকে বড্ড ছোট ছেলে মেয়ে চুরি যাচ্ছে। এত বড় মন্দির, এত লোকজন যে এর মাঝে ছেলে ধরাকে ধরাও শক্ত। তাই আমরা নিজেরাই যাত্রীদের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিই। ছেলে ধরা পড়ে না? ধরা পড়লে তো একটা গ্যাংকেই ধরে ফেলতে পারতাম মা। ছেলেগুলোকে কি একদমই ফিরে পাওয়া যায় না? না, তবে হ্যাঁ, মানে 2-1টির মৃতদেহ পাওয়া গেছে। আমরা শিউরে উঠলাম। তবে ছেলে ধরা বলছেন কেন? এ তো ডাকাত। গয়নাগাটি কেড়ে মেরে ফেলেছে, ছেলেটি ধরিয়ে দিতে পারে ভেবে। পূজারীর ভাঙা ইংরেজিতে কথা চালাতে কষ্ট হচ্ছিল।
তাই তিনি কথা না বাড়িয়ে সরে পড়লেন। এবারে কেন জানি একটু গা ছমছম করতে লাগলো। এত জায়গায় গেছি, দেশ বিদেশে বেরিয়েছি, কই আমার কখনো তো এইরকম মনোভাব হয়নি। সারা দেহ যেন ভারী হয়ে আসছে, পা যেন উঠছে না, কেমন একটা চাপা অর্থপূর্ণ ইঙ্গিত আকাশে বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে। এদিকে সরে আসায় গোবিন্দজির মন্দিরের ঝকঝকে উঁচু চক্রচিহ্নের ওপরে দেখলাম রাত্রির আকাশের একটি তারা দপদপ করে জ্বলছে। লাল হয়ে উঠেছে আকাশটা। বাকি সকল তারা যেন চমকে চমকে কাঁপছে। হয় চমকানো আর কাঁপা তারা যেন বলে দিতে চায়, আমি তোমার অশুভ নক্ষত্র রুবি, তোমার ভাগ্য সেজে আজ এখানে টেনে এনেছি। জীবনে বহু ভয়ের পরিস্থিতি কাটিয়ে উঠতে হয়েছে আমাকে, জোর করে নতুন মানুষ হতে হয়েছে। তাই মনকে শক্ত করে ভয়টা ঝেড়ে উঠতে হলো আমাকে আজ। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর দেখলাম গলির দিকে মুখের কাছে রেবা আর মীরা দাঁড়িয়ে আছে। দেরি দেখে ওরাও আমাদেরকে একই রকমভাবে খুঁজে বেড়াচ্ছিল। চোখে পড়তেই আমরা ডাকলাম, তোমরা ওখানে কেন? নোংরার মধ্যে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো। আমাদের দেখতে পেয়ে মীরা ছুটে এসে বলল, বাবা, এতক্ষণে আসা হলো? পয়সা করে ব্যাগটা পর্যন্ত নিয়ে গেছো ভুল করে। এদিকে আমাদের কাছে একটি পয়সাও ছিল না। কেন, প্রণামী দেবে বুঝি? না ভাই, পাথরের দেবতাকে প্রণামী দিয়ে কি করব, যখন চারপাশে এতগুলো মানুষ না খেয়ে মরছে। একটা বাঙালি বুড়ো ভিখিরি দেখলাম, গোবিন্দজির নাম ডাক শুনে এখানে কিছুদিন হলো এসে রয়েছে। ওই বেচারিকেই কিছু দিতাম। কি রোগ ওর? এই গলিটায় সাধারণত কুষ্ঠরোগীরাই থাকে। ওর অবশ্য কুষ্ঠ নয়, সেতি। কথার মাঝখানে ততক্ষণে রেবাও এগিয়ে এসেছে। মীরা আবার বলল, ওই দেখো, ওই যে ভিখিরিটা। আমরা তখন বলছি রুবি এখনো এলো না, রুবির কি হলো? আমরাই সব বলছিলাম দেখে যেচে সেই কথা বলল। বুড়ো মানুষটা রোগে অভাবে একেবারে কঙ্কালসার হয়ে গেছে। দেশের লোককে এত দূরে দেখে ভারী খুশি হলো জানো। এই যে দেখো। দেখলাম ধুতির ওপর মোটা চাদর জড়ানো একটা বুড়ো অতি কষ্টে লাঠি ভর দিয়ে, খিদেই বা রোগে যাতেই হোক চোখ দুটো জ্বলছে। এত দূর থেকেও বেশ বোঝা যাচ্ছে। মীরা আমাদের হাতের ব্যাগ খুলে কিছু পয়সা বার করে নিল। দয়াময়ী রেবা বলল, তোমরা কত খাবার এনেছো কিনে, এর থেকে কিছু দিই। বেচারি মাদ্রাজি ছত্রে পেট পুড়ে খেতে পায় কিনা কে জানে। রেবা প্রসাদ পেয়েছিল একটা মাটির সিঁদুর মাখা সরায়। সে প্রসাদী ফুল রুমালে বেঁধে সরায় 4টে মিষ্টি দিয়ে বুড়োটার হাতে দিয়ে এলো। আমরা নোংরা গলির দিকে এগোলাম না। রাস্তায় বেরিয়ে দেখলাম সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। গাড়িটাকে কাছাকাছি কোথাও দেখতে পেলাম না, যদিও রাস্তা এখনো লোকজনে ভরা। নন্দা বলল, হোটেল এখান থেকে বেশ দূরে, হেঁটে যাওয়া চলবে না। না না, সোজা রাস্তা দিয়ে গেলে দূর বটে, কিন্তু মন্দিরের পেছনে রাস্তা দিয়ে গেলে খুবই কাছে। রাস্তাটা পড়েছে আবার হোটেলের গলির আবর্জনা ফেলার পতিত জায়গাটায়। তুমি আবার এমন ভূগোল শিখলে কোথা থেকে? আমি মীরাকে বলেছিলাম যে রুবিরা এখনো এলো না, হোটেলে ফিরবো কি করে বেশি রাত হলে। তাই শুনে ওই ভিখারিটা বলল, কেন মা, হোটেল তো 1 পা এই রাস্তাটা দিয়ে গেলে। ও এই ব্যাপার। তা বিক্রিটার সঙ্গে অনেক গল্প করেছো দেখছি। মানে আমরা কথা বলছিলাম কি না, ও কাছেই দাঁড়িয়েছিল, তাই শুনেছে। আহা, লোকটিকে দেখলে মায়া হয়। নড়বড়ে শরীরটা, নড়াচড়ায় কষ্ট, গলাটা ভাঙা চাপা, রোগে বসে গেছে বোধহয়। পুরুষ কি মেয়ে বুঝতেই কষ্ট হয়, বুঝতে পারা শক্ত। আমরা এবারে ধীরে ধীরে আধো অন্ধকারে পা টিপে টিপে গলি ধরে চলতে লাগলাম। রাস্তা সত্যি অল্প, কিন্তু পথঘাট ভালো জানা না থাকায় আমাদের সময় লাগলো আবর্জনা ফেলা জায়গাটাই পৌঁছতে। মীরা নাকে কাপড় টেনে বলল, দেখছো ছোট ছোট মরা জন্তু পর্যন্ত পড়ে আছে, এখানে ধাঙরও নেই। বিদেশ বিভুঁই এত খুঁতখুত করলে চলে নাকি? কি যেন একটা লক্ষ্য করে রেবা হঠাৎ দাঁড়িয়ে গেল। দেখো দেখো,
অবাক হয়ে আঙুল দিয়ে একটা জায়গা দেখালো। দেখলাম সেই সরা ভর্তি মিষ্টি পড়ে আছে, সিঁদুর মাখা প্রসাদে সরা। ভুল হওয়ার উপায় নেই, সেই সব একই মিষ্টি, বালুশাই, প্যাড়া, অমৃতি, কুমড়োর মেঠাই। কি আশ্চর্য! খাবারগুলো এভাবে নষ্ট করলো কেন? কি জানি, ভারী অসভ্য তো। হয়তো রোগে মিষ্টি খাওয়া বারণ। রেবা যখন দিচ্ছিল তখনই কেমন অদ্ভুতভাবে রেবার দিকে একদৃষ্টে চেয়েছিল, চোখ দুটো যেন জ্বলছিল। আহা, গরিব মানুষ, কত আশা করে রোগ ভালো হবে বলে এখানে গোবিন্দজির মন্দিরে পড়ে আছে। ভালো মন্দ খাবার দেখে লোভে চোখ জ্বলছিল, ঠোঁট চাটছিল ঘন ঘন। তাহলে ফেলে দেবে কেন? ফেলে হয়তো দেয়নি, এখানেই রেখে গেছে কোথাও। মন্দির থেকে জায়গাটা এত কাছে যে ঘন ঘন যাতায়াত করছে। এমন নোংরা জায়গায় কেউ খাবার রাখে? ফেলেই দিয়েছে। কিন্তু গেল কোথায় ও? নন্দা এদিক ওদিক চেয়ে দেখল, একধারে পাহাড় সমান উঁচু আবর্জনা, তারই আড়ালে বুড়ো হয়তো গেছে মনে করে আমরা চলে এলাম। কিন্তু আমার কেমন যেন লাগতে লাগলো। পরের দিন ভোরের ট্রেনে আমরা পাশের শহরে একটা পাহাড় দেখতে গেলাম। সেদিন রাত্রিটা ওখানেই কাটিয়ে পরের দিন ফিরলাম। আজকের প্রোগ্রাম নারকেলের আবাদ দেখতে যাওয়া। এটা টুরিস্ট সিজন, টিকিট পাওয়া যাবে না ভেবে আগেই টিকিট কাটা হয়েছে। কিন্তু সকলের যাবার অবস্থা নেই। পাহাড় থেকে পড়ে যাওয়াতে রেবার বাম পাটা জখম হয়েছে, ও চলাফেরা করতে পারছে না। আমিও জ্বর নিয়ে ফিরেছি। অতটা উঁচু পাহাড়ে জেদ করে উঠতে যাওয়াটাই আমার ভুল হয়ে গিয়েছিল। আমরা নন্দা আর মীরাকে জোর করেই বেড়াতে পাঠালাম। বললাম, যেহেতু টিকিট কাটা হয়েছে তাই একসাথে সবার বসে থাকার কোনো মানেই হয় না। এদিকে হোটেলে এক রাত আমি আর রেবা বেশ ভালোভাবেই কাটিয়ে দেব, কাল ভোরেই তো ফিরছো তোমরা। তাও ওরা ইতস্তত করতে লাগলো। নন্দা বলল, ওদিকে রেবার এই অবস্থা, তোমারও তো গায়ে ভীষণ জ্বর রুবি। বিদেশে কখনো দল ছাড়া হতে নেই, আর কার ভরসায় রেখে নিশ্চিন্তে ঘুরতে যাব বলো তো? কেন ভীম ভবানীর ভরসায় রেখে যাও? আমার কথা শুনে রেবা কাতরাতে কাতরাতে বলল, আর ভীম ভবানীর ভরসা নেই, পাখানা তো গেছেই, ডান হাতটাও নাড়াতে পারছি না। তবে ম্যানেজারটি বড় ভালো, ডাক্তার ডেকে আনলেন, কতবার খবর নিচ্ছেন। তোমরা চলে যাও, ভয় নেই কোনো। আহা, ম্যানেজারের পোষা কুকুর দুটোর একটা এমনভাবে মারা গেল, তবুও তো উনি কত করছেন বলো। আবারও মনে পড়ে গেল ঘটনাটা। শুনেছিলাম ম্যানেজারের পোষা একটা কুকুর আবর্জনার গাদার পাশে নাকি সকাল থেকে মরে পড়েছিল, গায়ে কামড়ের দাগ। অন্য কুকুরদের সঙ্গে অসম যুদ্ধে বোধহয় তার প্রাণ গেছে। যাই হোক, নন্দা মীরা অনিচ্ছা সত্ত্বেও অবশেষে চলে গেল। আমরা সারাদিন দুজনে ঘরের মধ্যে শুয়ে শুয়েই কাটালাম আর গজগজ করতে লাগলাম, বিদেশে এসে অসুখ হয়ে পড়ার ক্ষোভে। সন্ধ্যার দিকে আমার জ্বর ছেড়ে গেল বটে, কিন্তু শরীর এতটাই দুর্বল হয়ে পড়ল যে মাথাও তুলতে পারি না। রেবার অবস্থাও তথৈবচ। রাত্রে তাড়াতাড়ি দুধ পাউরুটি খেয়ে আমরা শুয়ে পড়লাম। বাইরে ঘন অন্ধকার, টিপটিপ বৃষ্টিও শুরু হয়েছে। রেবা একবার ঘুমের ঘোরে বলল, বাথরুমের দরজাটা বন্ধ হয়েছে তো? পাশের বাথরুমে জমাদারের যাতায়াতের উদ্দেশ্যে একটা বাইরের দিকে দরজা ছিল, ঘরের সঙ্গে লাগানো বাথরুম। আমি বললাম, কি জানি, একবার দেখে এলে হয় না? সাবধান হওয়া ভালো। বললাম বটে, কিন্তু উঠে গিয়ে এখন আর কে দেখবে? শরীরের এমন অবস্থায় নড়াচড়া সম্ভব না। পরস্পরকে অনুরোধ উপরোধ করতে করতে আমরা ঘুমিয়েই পড়লাম। রাত তখন কটা ঠিক মনে নেই, ঘুম ভেঙে গেল। অনেক রাত্রির বিভীষিকা দক্ষিণ ভারতের সুদূর কোনো এই শহরটার বুকে ফিরে এলো। হাজারিবাগ রোডের সেই ভয়াবহ রাত্রির একটা লাইন টেনে কে যেন যোগ করে দিল আজ এই মাদ্রাজি রাত্রে। গো গো আওয়াজ করছে রেবা, হাত পা তার মোটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা খাটের সঙ্গে। নড়বার উপায় নেই এক চুল, মুখে তার এক গাদা কাপড় গোজা, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, মুখ লাল, কপালে শিরা দড়ির মতো শক্ত হয়ে ফুলে উঠেছে। মাথার কাছে ছোট খোলা জানালা দিয়ে আকাশের আলো আসছে, তা
রাতেই সবটা দেখলাম স্পষ্টভাবে। আর আর আমার অবস্থা, আমার হাত পা বাঁধা নয়, মুখে কাপড় গোজা নয়, কিন্তু কিন্তু লোহার মতো শীর্ণ একটা হাতের শক্ত পাতা আমার মুখ চেপে আছে। চোঙার মতো সরু মুখ, টকটকে ঠোঁট আর দাঁতের সার। আবার রাসমণি। বাঘ যেমন শিকারের উপর চেপে বসে, তেমনি তেমনি রাসমণি আমাকে চেপে বসেছে। সাদা সাদা পোড়া দাগে ভরা মুখখানা, জ্বলন্ত চোখ কোটরে ধপ ধপ করে অন্ধকারে জ্বলছে। অনেকটা রোগা হয়ে গেছে রাসমণি বুড়ো বয়সে, কিন্তু মানুষের রক্ত খেয়ে, প্রাণীর রক্ত খেয়ে যার দিন কাটে, তার দেহে মানুষ খেকো বাঘের শক্তি। আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। দাঁতে দাঁত পিষে রাসমণি চাপা গলায় বলল, তোর ভাই আমাকে খোঁড়া করে দিয়েছে, এবার তার শোধ নেব। ভেবেছিলি মরে গেছি না? কেমন জব্দ! বুড়ো ফিকিরি সেজে গা মুখ ঢেকে ভাঙা গলায় কথা বলে ধোকা দিয়েছি। দুবার তুই আমার মুখের কাছ থেকে পালিয়ে বেঁচেছিস, এবার তোকে কে বাঁচাবে? তোর রক্তের স্বাদ যে আমার মুখে এখনো লেগে আছে। তোকে শেষ করে তোর বন্ধুটাকে ধরবো। ওটার রক্ত মন্দ হবে না। রেবা আবার গু করে উঠল। আমার আর নড়বার শক্তি নেই। দুর্বল দেহে রাসমণির আক্রমণের বিরুদ্ধে কুটোর মতো ভেসে গেলাম। রেবার হাত পা মচকানো, তার উপর শক্ত বাঁধন, তাই বুঝি কষ্টে গু গু করছে ও। অতি কষ্টে চোখ করিয়ে তাকালাম। গভীর রাত্রে দরজা বন্ধ ঘরে ঘরে, তাই রাসমণি রসিয়ে রসিয়ে শিকারে দাঁত বসাবে। রক্তচোষার হাত থেকে মুক্তির আজ কোনো পথ নেই। রেবা ওর চোখের সাহায্যে কি যেন বলতে চাইছে। চোখটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে দেখাতে চেষ্টা করছে। আমার মতো ভয় সে পাইনি ঠিকই, কিন্তু কিন্তু রাসমণিকে তো চেনে না। ভ্যাম্পায়ার রাসমণি ধারালো দাঁতে পৈশাচিক হাসি হাসছে। আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নেই জেনে ওর রক্তলোপ উগ্র হলেও ও রয়ে শোয়ে চেখে চেখে রক্ত চুষে নেবে বুঝতে পারলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এখনই অজ্ঞান হয়ে পড়বো আমি। ভয়ানকভাবে বিদেশে এখনই দুই বন্ধুর জীবন একসাথে শেষ হয়ে যাবে। কেউ নেই যে আমাদের বাঁচাতে পারে। রেবা যেন অসহিষ্ণু হয়ে আবার গুঁগো করে উঠল। সে কিছু একটা করতে বলছে। হ্যাঁ, বুঝলাম। আমার তো এই দিককার হাতটা খালি আছে। রাসমণি হাঁটু চেপে ওপরের দিকটা ধরলেও কনুই থেকে ডান হাতখানা খালি। প্রাণপণ চেষ্টায় হাতখানা ভাঙার মতো করে বেঁকিয়ে এক ঝটকায় রেবার মুখে গোজা কাপড়ের তাল খুলে দিলাম ফেলে। হ্যাঁ, 1 মিনিট মাত্র সময় কাটলো। কপন ভেদি চিৎকারে রাসমণি লাফিয়ে উঠল যন্ত্রণায়। রেবার মুখে তার দুটো হাতের আঙুল কাটা, রক্তে বিছানা ভেসে যাচ্ছে। হ্যাঁ, আমাদের রক্ত নয়, রাসমণির রক্ত। এবার চারিদিক থেকে সারা জেগে উঠল। করিডরে আলো জ্বালা আর আমাদের ঘরে ধাক্কা পড়ার আগেই রাসমণি লাফিয়ে ওঠে খোঁড়াতে খোঁড়াতে বাথরুম দিয়ে বার হয়ে গেল। এতক্ষণে বুঝলাম যে জমাদারের দরজা আমাদের মনের ভুলে খোলা রেখে আমরা শুয়েছিলাম।
সেই পথে রক্তচোষা ঘরে ঢুকেছে। রাসমণির কাহিনী বিচিত্র। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সে বাংলা ছেড়ে বিহারে গিয়েছিল, আবার সেই ভয়ে সুদূর মাদ্রাজে পালিয়ে এসেছিল। গোবিন্দজির মন্দিরে রোগী আর ভিখারির ভিড়ে নিজের গায়ের সাদা দাগ খোড়া পা নিয়ে দিব্যি লুকিয়ে থাকতো। মাঝে মধ্যে যাত্রীদের ছেলেমেয়ে চুরি করে নিজের রক্ত পিপাসা মেটাতো। হোটেলের আবর্জনার মধ্যে ওর আস্তানা করেছিল রাসমণি। এখানে লোকজন কমই আসতো, আবর্জনার পাহাড় জমে আড়ালো হয়েছিল। কুকুর বেড়াল ধরে ধরে ওখানে বসেই রক্ত চুষে খেত, তারপর মৃতদেহগুলো ফেলে রেখে যেত। রাসমণি রক্তচোষা, মাংসাশী নয় কি না? এখানে আবর্জনার গাদায় মরা জীবজন্তু কারোর চোখে পড়তো না। ম্যানেজারের কুকুরটিকেও রাসমণি গ্রাস করেছিল। আমাকে এতদিন পরে দেখে ওর রক্তচোষার ইচ্ছা উগ্র হয়ে উঠেছিল। আমাদের গতিবিধির ওপর চোখ রেখে এই আবর্জনার গাদায় লুকিয়ে রাসমণি সুযোগ খুঁজছিল। মন্দির থেকে অতি অল্প সময়ে এখানেও চলে আসতে পারত। সেদিন মিষ্টিগুলো ফেলে দিয়েছিল রাসমণি। এসব দিয়ে ও কী বা করবে? অমৃত জোগালেও তাতে ওর অরুচি হতো। ওর খাদ্য তো একটাই, রক্ত। আর মানুষের রক্ত পেলে তো সবচেয়ে ভালো। এই ভ্যাম্পায়ারগুলোর বুদ্ধি তীক্ষ্ণ হয়। সুযোগ খুঁজে খুঁজে কাজ হাসিল করা রাসমণির পক্ষে অতি সহজ ছিল। কিন্তু কি করে বারবার 3 বার ভাগ্য আমাকে ডেকে ওর হাতের মুঠোয় তুলে দিয়েছিল। রাসমণি অস্বাভাবিক বুদ্ধি বলে বোধহয় বুঝেছিল ভবিষ্যতে আমি কোনোদিন এখানে আসব, তাই ওত পেতে অপেক্ষায় ছিল। এতক্ষণে একটি দল আলো নিয়ে অস্ত্র নিয়ে রাসমণির পেছনে গেছে। আমি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁপছি। আমার প্রাণ রক্ষাকর্ত্রী বন্ধু ভীম ভবানী রেবার পাশে বসে। এমন সময়ে দলটি খবর নিয়ে ফিরে এলো রাসমণির। সত্যি সত্যি এবার রাসমণি শেষ হয়ে গেছে। খোঁড়া পা নিয়ে ছুটে পালাতে পারেনি, আবর্জনার গাদায় হোঁচট খেয়ে পড়েছিল। ম্যানেজারের আরেকটি কুকুর ছিল, সেই বুলডগ সঙ্গে সঙ্গে টুটি কামড়ে ঝুলে পড়েছে। তার সঙ্গীর মৃত্যুর কারণ বলে সেই কুকুরটি তার ঘ্রাণ শক্তির দ্বারাই রাসমণিকে চিনে নিয়েছিল। রাসমণির মৃত্যুর বহু পরে জোর করে রাসমণির ছিন্ন গলার নল থেকে তার দাঁত জোর করে ছাড়াতে হয়েছে। অন্যের গলার নলি ছেঁড়া যার ব্যবসা ছিল, সে অবশেষে কুকুরের কামড়ে নিজের গলা ছিঁড়ে প্রাণ দিল। এবার আমার গল্প শেষ। তোমরা নিশ্চিন্তে ঘুমোতে পারো, কেননা রাসমণি আর নেই। এতক্ষণ আপনি শুনছিলেন বাণী রায়ের কাহিনী আবার রাসমণি। রুবির চরিত্রে শ্রোতা, বাবা এবং পূজারীর ভূমিকায় সায়ন, সরকার মশাইয়ের চরিত্রে দীপক, নন্দার ভূমিকায় সঙ্গীতা, মীরার চরিত্রে উষসী, রেবার ভূমিকায় মধুরা এবং রাসমণির চরিত্রে রীতি। নাট্যরূপ দান নার্গিস। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।